প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ আছে। সে কারণে তোমাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাস ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমি আজ দীপক কুমার সাহা, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা বাগেরহাট, সেরকম একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে নামটি কি আমরা একটু খাতা কলম নিয়ে বসি বন্ধুরা। এই নামটি আমরা প্রথমে লিখে নিব। অধ্যায়টি আমি এখানে লিখে দিচ্ছি, এটি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আমি আগে থেকে সময়ের স্বল্পতা বিবেচনায় রেখে আমি আগে থেকে এই চ্যাপ্টারটির নাম এখানে লিখে রেখেছি। এখানে চ্যাপ্টারটির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটিকে সংক্ষেপে অনেকে শেয়ার ইস্যু বলে থাকে। শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু এই নামেও সংক্ষেপে অভিহিত করা হয়। এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ এই কারণে যে এখান থেকে সিকিউ এমসিকিউ উভয় অংশেই প্রশ্ন সেট হয় এবং এই অধ্যায়টি পরবর্তী ক্লাস অর্থাৎ স্নাতক পর্যায়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আছে। এ কারণে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব বিবেচনায় রেখে তোমরা ক্লাসটিকে ফলো করবে এবং অধ্যায়টিকে গুরুত্ব সহকারে তোমরা অনুধাবন করবে এবং শিখবে। এই পরামর্শ তোমাদেরকে আমি দিব। তো যাই হোক, আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি, এই অধ্যায়ের শিক্ষণফল কি, আমরা কি শিখব, এই অধ্যায়টি এই ক্লাসটি করে আমরা আসলে কি শিখতে চাচ্ছি, তো সেখানে শিক্ষণফলকে আমি এখানে লিখে রেখেছি। তোমরা দেখো, সমহার, অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব রক্ষণ করতে পারবে। অর্থাৎ এই ক্লাসটি যদি তুমি সঠিকভাবে অনুধাবন করতে পারো, এই ক্লাস শেষে তুমি সমহার, অধিহার এবং অবহারে শেয়ার ইস্যু কীভাবে করতে হয়, এর হিসাব রক্ষণ কীভাবে করতে হয় সেটি তুমি করতে পারবে। যাই হোক, এই শিক্ষণফলকে সামনে রেখে আমরা ধীরে ধীরে আমাদের বিষয়ের অভ্যন্তরে প্রবেশ করতে যাচ্ছি। তো আমি আলোচনার শুরুতে বলছিলাম যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটিকে অনেকে সংক্ষেপে শেয়ার ইস্যু বলে থাকে। তাহলে এটিকে যদি শেয়ার ইস্যু বলা হয় তাহলে আমাদের জানতে হবে শেয়ার বলতে কী বোঝায়। শেয়ার আমরা একটু সংক্ষেপে জেনে নিব শেয়ার বলতে কী বোঝায়। যৌথ মূলধনী কোম্পানি তার মোট মূলধনকে কতগুলো সমমূল্যের ছোট ছোট ভাগে ভাগ করে। এর প্রত্যেকটা ভাগকে শেয়ার বলে। যৌথ মূলধনী কোম্পানি তার মোট মূলধন অর্থাৎ অনুমোদিত মূলধনকে কতগুলো সমমূল্যের ছোট ছোট ভাগে ভাগ করে, এর প্রত্যেক ভাগকে শেয়ার বলে। যেমন ধরি এক্স কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, এক্স কোম্পানি লিমিটেড, এদের মোট অনুমোদিত মূলধন 1 লক্ষ টাকা। কোম্পানি এটিকে 10,000 ভাগ করলো, এক ভাগে পড়ে 10 টাকা। এই যে 10 টাকা পড়লো, এই 10 টাকাকে বলা হচ্ছে শেয়ার। এখানে এক্স কোম্পানি লিমিটেডের এক একটা শেয়ারের মূল্য হবে 10 টাকা এবং কোম্পানির শেয়ারের সংখ্যা হবে 10,000। কোম্পানি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার বিক্রয় করে মোট 1 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করতে পারবে। এই অনুমতি কোম্পানিকে দেওয়া হয়েছে। এটিকে বলা হয় অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন বা মোট মূলধন। যাই হোক, আমরা শেয়ার সম্পর্কে জানলাম। এবার আমাদের আরও কয়েকটি শব্দ জেনে নিতে হবে, যেটি আমরা শিক্ষণফলের মধ্যে লিখেছিলাম। সমহার, সমহার, সমহার বলতে কি বোঝায়? অধিহার, অধিহার বলতে কি বোঝায় এবং অবহার বলতে কি বোঝায়, একটু আমাদের জেনে নিয়ে তারপরে আমরা গাণিতিক সমস্যায় প্রবেশ করব। সমহার, দেখো আমি একটু আগে ওখানে লিখেছিলাম এক্স কোম্পানি লিমিটেডের এক একটা শেয়ারের মূল্য 10 টাকা। যখন কোম্পানি 10 টাকা শেয়ার, এইটার কোম্পানির প্রকৃত শেয়ারের মূল্য, এটা যখন 10 টাকাতেই বিক্রি করে তখন সেটাকে বলা হয় সমহার। অর্থাৎ সমান হার, সম মানে সমান, শেয়ারের যে প্রকৃত মূল্য সেই প্রকৃত মূল্যে শেয়ার বিক্রয় করা হলে সেটিকে বলা হচ্ছে সমহার।
কখনো কখনো বাজারে যখন কোনো জিনিসের চাহিদা বেশি হয় তখন সেটার দাম কিন্তু বেড়ে যায়। কোম্পানি যদি 10 টাকা মূল্যের শেয়ার 12 টাকা মূল্যে বিক্রি করে, তাই এই যে এইখানে 2 টাকা বেশি মূল্যে কোম্পানি শেয়ার বিক্রয় করতেছে 2 টাকা, এই 2 টাকাকে বলা হচ্ছে অধিহার। 10 টাকা শেয়ারের প্রকৃত মূল্য, কোম্পানি শেয়ারগুলো বিক্রয় করতেছে, ইস্যু করতেছে 12 টাকা করে, এখানে 2 টাকা বেশি নিচ্ছে, এই 2 টাকাকে বলা হচ্ছে অধিহার। অধি মানে অধিক, এখানে বেশি নেওয়া হচ্ছে। অবহার, কখনো কখনো যদি কোম্পানি নির্ধারিত মূল্যে শেয়ার বিক্রয় করতে যেয়ে দেখে যে শেয়ারগুলো নির্ধারিত মূল্যে বিক্রয় করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু শেয়ারগুলো কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়। কোম্পানির শেয়ারের মূল্য 10 টাকা, কোম্পানি 9 টাকা মূল্যে এটা বিক্রি করতে বাধ্য হলো। এই যে 1 টাকা কম মূল্যে শেয়ারগুলো বিক্রি করা হলো, এই 1 টাকাকে বলা হচ্ছে অবহার। তাহলে আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, সমহার মানে সমান হার, অধিহার মানে অধিক হার, অবহার মানে কম হার। এই সমহার, অধিহার এবং অবহার সম্পর্কে আমার মনে হয় তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে। যাই হোক, এবার পরবর্তী পর্যায়ে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব এবং সেটির সমাধান করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে আমাদেরকে সময়ের বিবেচনা রাখতে হচ্ছে। সময়কে বিবেচনায় রেখে আমরা আগে থেকে কিছু কাজ এখানে এগিয়ে রেখেছি। দেখো এখানে তোমাদের জন্য একটু অঙ্ক, এখানে গাণিতিক সমস্যা আমি এখানে লিখে রেখেছি, আমি একটু পড়ি। অনন্যা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 1 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো। অর্থাৎ এই কোম্পানি মোট 10,000 শেয়ার বিক্রি করার ক্ষমতা রাখে এবং এদের এক একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। এদের প্রতিটা শেয়ারের মূল্য 10 টাকা, এরা বিক্রি করতে পারবে, বিক্রয় করতে পারবে 10,000 শেয়ার এবং তাতে তাদের মূলধন দাঁড়াবে 1 লক্ষ টাকা। এই যে এইটাকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মানে যার অনুমোদন আছে, যতটুকু অনুমতি আছে সেইটুকুকে বলা হচ্ছে অনুমোদিত মূলধন। এই 10 টাকা মূল্যের 10,000 শেয়ার থেকে কোম্পানি কি করছে, কোম্পানি এর 7,000 খানি শেয়ার, আমরা একটু মনে রাখার চেষ্টা করব, 7,000 খানি শেয়ার বিক্রয়ের জন্য 2 টাকা অধিহারে ইস্যু করে। কোম্পানি 7,000 বিক্রি করতে যাচ্ছে, এদের বিক্রয় করার ক্ষমতা আছে 10,000, এরা বিক্রি করতে চাচ্ছে 7,000, আর শেয়ারগুলো বিক্রি করা হচ্ছে 2 টাকা অধিহারে, অর্থাৎ 10 টাকা শেয়ার এখানে 2 টাকা বেশি দামে বিক্রি করার সিদ্ধান্ত কোম্পানি গ্রহণ করেছে। 8,000 খানি শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি বিক্রয় করতে চেয়েছিল 7,000, কিন্তু আবেদন পাওয়া গেছে 8,000। বিভিন্ন জায়গা থেকে আবেদন পড়ে, এই আবেদনগুলো গুনে দেখা গেল যে কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য, শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণ 8,000টি আবেদন দাখিল করেছে। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অতিরিক্ত আবেদন কোনটা? এরা বিক্রয় করতে চায় 7,000 শেয়ার, আবেদন পাওয়া গিয়েছে 8,000 শেয়ার। এই 8,000 শেয়ারের যে আর 7,000 শেয়ারের যে পার্থক্য, 1,000 শেয়ার, এই 1,000 শেয়ারের যে টাকা, এই টাকাটাকে বলা হচ্ছে তোমার অতিরিক্ত টাকা, অতিরিক্ত আবেদনের টাকা। এই অতিরিক্ত আবেদনের টাকা কোম্পানি কি করলো? ফেরত দিয়ে দিল। তাহলে অতিরিক্ত আবেদন যদি ফেরত দিয়ে দেয়, বাকি যে 7,000, সেই 7,000 শেয়ার কিন্তু কোম্পানি বিক্রয় করলো, অর্থাৎ ইস্যু করলো। কোম্পানি 7,000 শেয়ার ইস্যু করলো আর 1,000 শেয়ারের টাকা কোম্পানি ফেরত দিল। এখানে একটি বিষয়ে তারপরে লেখা আছে, দেখো, কোম্পানি শেয়ারের মূল্য এককালীন গ্রহণ করে। এই শব্দটি কোনো কোনো অঙ্কে অন্য ভাষায়ও থাকতে পারে। কোম্পানির শেয়ারের মূল্য এককালীন প্রদেয়, এরকম কথা থাকতে পারে, একই কথা। এককালীন প্রদেয় বা এককালীন গ্রহণ করে, একই কথা। এই কথাটা একটি বিশেষ গুরুত্ব বহন করে। আমরা যখন অঙ্কের সমাধান করব তখন এই কথাটি আমাদের প্রয়োজন হবে, আমরা এই কথাটি তখন স্মরণ করব। কারণ কোনো কোনো দেশ আছে যেখানে এই শেয়ারের যে মূল্য, অর্থাৎ এই 10 টাকা শেয়ার 2 টাকা অধিহার, অর্থাৎ টোটাল 12 টাকায় বিক্রি করা হচ্ছে। এই 12 টাকা কয়েকটি কিস্তিতে কোনো কোনো দেশ গ্রহণ করে, কিন্তু আমাদের দেশে এখন কিন্তু এই সিস্টেম নাই। আমাদের দেশে শেয়ারগুলো এককালীন টাকা পরিশোধ করে ক্রয় বিক্রয় হয়। এই জন্য এককালীন কিভাবে শেয়ার ইস্যু সংক্রান্ত হিসাব রক্ষণ করতে হয় আমরা সেটির উপর গুরুত্ব দেব এবং সেটি শিখব। তোমাদের পরীক্ষাতেও আশা করছি এই ধরনের অঙ্ক পড়বে। এখানে দেখো আমি নিচে লিখেছি করণীয়, আমাদের কি করতে হবে।
আমাদের এইটার হিসাব, আমরা বেসিক অ্যাকাউন্টিং কিন্তু শিখতেছি। আমরা এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনে শেয়ার ইস্যু সংক্রান্ত বেসিক অ্যাকাউন্টিং শিখতেছি। যখন তুমি সৃজনশীলে যাচ্ছ তখন কিন্তু এই বেসিক অ্যাকাউন্টিং যদি তোমার জানা থাকে, বেসিক জিনিসটা জানা থাকে, কখনো কখনো এইভাবেই ক খ গ এইভাবেই কিন্তু সৃজনশীলেও পড়ে, আবার এর অংশবিশেষ সৃজনশীলে পড়বে। তা আমরা বেসিকটা যদি জানতে পারি আমরা সৃজনশীলের উত্তরও আমরা দিতে পারবো। তো এইটা আমরা মনে রাখলাম অঙ্কটা। এইবার আমরা এটা সমাধান করার চেষ্টা করব। আমি একটু মুছে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো করণীয়র মধ্যে বলা হয়েছে যে প্রথমে আমাদের জাবেদা করতে বলা হয়েছে, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা করতে বলা হয়েছে। এখানে যে কোনো জিনিস আমরা করি না কেন, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল বা অন্য যাই কিছু করি না কেন, সবসময় কোম্পানির নামটা উপরে লিখতে হয়। আমি কোম্পানির নাম দিয়েছিলাম অনন্যা কোম্পানি লিমিটেড, অনন্যা কম লিমিটেড, এইটা আমরা উপরে লিখব। এরপরে তোমরা জানো যে জাবেদার জন্যে মোট 5টা ঘর হয়। তারিখ, বিবরণ, আমি আর একটু বড় করি, এই ঘরটা লিখতে হবে না, অনেক কথা। বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখো এইবার আমরা এই যে জাবেদার যে বেসিক স্টক, এইখানে কিন্তু অনেক বইয়ে খতিয়ান পৃষ্ঠায় লেখা আছে। এটা আধুনিক হিসাব বিজ্ঞানীরা এটা কিন্তু খতিয়ান পৃষ্ঠা এখন আর লিখছেন না, এখন ওনারা লিখছেন রেফারেন্স। রেফারেন্সের বাংলা করলে হয় সূত্র, আমরা এটিই ব্যবহার করব। আর কোনো রাইটার তার বইয়ের মধ্যে এইখানে আর একটা বাড়তি ঘর করে সেইখানে হিসাব নিকাশগুলো দেখানোর চেষ্টা করেছেন। আমরাও একটু সুবিধার জন্য এখানে একটু ঘর রাখতে পারি। এটা কিন্তু আমার জাবেদার ঘরের সাথে রিলেটেড না, এখানে ফাঁকা থাকবে। অনেকে একসাথে টেনে দেয়, আমরা মার্কও দিই অনেক সময়, কিন্তু আসলে এইটা জাবেদার ছকের কোনো অংশ না, এটা বাড়তি অংশ। এই জন্য এই ছকটাকে যদি আমরা আঁকতে চাই, রাখতে চাই, তাহলে আমাদের কিন্তু বাইরে রাখতে হবে। এটার নাম হচ্ছে খসড়া। তো যাই হোক, এইবার আমরা জাবেদা শুরু করি। আমাদের অঙ্কে বলা আছে মোট 8000 শেয়ারের আবেদন পাওয়া গেল। যখন আমি যে ওখানে মার্ক করেছিলাম যে এককালীন প্রদেয়, বিষয়টা আমার মনে রাখার কথা বলছিলাম, যখন এককালীন প্রদেয় হয় তখন বেসিক জাবেদায় এন্ট্রি হয় 2টি। একটি হচ্ছে আবেদনের টাকা পাওয়ার জন্য, আর একটি হচ্ছে আবেদনের টাকা মূলধনে পাঠানোর জন্য। আবেদনের টাকা পাওয়ার জন্য, আবেদনের টাকা মূলধনে পাঠানোর, এই 2টা এন্ট্রি হয়। আর কোনো অঙ্কে যদি অতিরিক্ত আবেদন পাওয়া যায় সেক্ষেত্রে আরেকটি এন্ট্রি বেশি হয়। তো আমরা প্রথমে সব অঙ্কে, যতগুলো অঙ্ক, সেটা সমহার, অধিহার, অবহার, যেভাবেই করি না কেন, প্রথম এন্ট্রিটা সব অঙ্কে একই হয়। কি হয়? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আচ্ছা, এইখানে টাকাটা কিভাবে বসবে? আমরা বলছি সেই খসড়ার ঘর আমরা এটাকে ব্যবহার করতে পারি। 8000 শেয়ারের আবেদন পাওয়া গেল। আমরা দেখছি শেয়ারের মূল্য 10 টাকা, 2 টাকা অধিহারে বিক্রয় করা হয়েছে। সেক্ষেত্রে শেয়ারের মূল্য আছে 12 টাকা। তাহলে এইটা গুণ করে এখানে টাকাটা বসবে 8 12 96,000। এখানে তোমাকে লিখতে হবে আবেদনের টাকা পাওয়া গেল।
দেখো, কোনো কোনো বইয়ের মধ্যে এর আগে যেহেতু শব্দটা লেখা আছে বা যেহেতুর চিহ্ন এরকম চিহ্ন দেওয়া আছে, এইটা আগে দিত, এখন আর এটার প্রয়োজন নেই। এমনকি কোনো কোনো রাইটার, বিদেশি রাইটারে এই ব্যাখ্যা লেখারও প্রয়োজন নাই বলে মত প্রকাশ করতেছেন। তারপরেও আমরা অত বড় ক্লাসে না, আমরা একটু ছোটো ক্লাসে পড়ি, আমরা ব্যাখ্যাটা লিখব। তা আমরা এখানে কি লিখব, যেহেতু টেহেতু এগুলো দেওয়ার দরকার নেই, আমরা লিখব আবেদনের টাকা পাওয়া গেল। সংক্ষেপে এই কথাটা লিখব। ইচ্ছা করলে এটা আরও অনেক বড় করে লেখা যায়। কি লেখা যায়, আমরা লিখতে পারতাম প্রতিটি 12 টাকা 10 টাকা মূল্যের শেয়ার, 2 টাকা অধিহার সহ মোট 8,000 খানি শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। এই কথাটা আমরা লিখতে পারতাম। ওর জন্য আমার কিন্তু বাড়তি কোনো মার্ক আমাকে স্যাররা দিতেন না। কাজেই আমরা সংক্ষেপে লিখব। কি লিখব, আবেদনের টাকা পাওয়া গেল। এর দ্বিতীয় এন্ট্রি হবে, এই আবেদনের টাকাকে মূলধনে পাঠাতে হবে। এখন মূলধনে পাঠানোর জন্য এন্ট্রি হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আবেদন হিসাব ডেবিট, ডেবিট সংক্ষেপে লিখি শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি এখানে একটু থেমে যাই। আমি এখানে বলছি যে এককালীন শেয়ারের মূল্য যখন গ্রহণ করা হয় তখন দুইটি এন্ট্রি হয়। একটা হচ্ছে শেয়ারের টাকা পাওয়ার জন্য, আবেদনের টাকা পাওয়ার জন্য, আর একটি আবেদনের টাকা মূলধনে পাঠানোর জন্য। অঙ্কটা সমহারের অঙ্ক হোক, অবহারের অঙ্ক হোক বা অধিহারের অঙ্ক হোক, যে অঙ্কই হোক না কেন, এই বেসিক এন্ট্রি কিন্তু সব অঙ্কেই হবে। এইবার যদি এটা সমহারের অঙ্ক হয় তাহলে এই এন্ট্রি এখানেই শেষ, এখানে আর কোনো কিছু ঢুকবে না। এইটা যদি অধিহারের অঙ্ক হয়, অধিহার মানে অধিক হার, এখানে কোম্পানির লাভ হচ্ছে, লাভ বুঝালে ক্রেডিট হয়। অধিহার থাকলে এই অঙ্ক যেহেতু অধিহারের অঙ্ক, এখানে আমরা শেয়ার অধিহার কথাটা ক্রেডিট করব, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। যদি এটা অবহারের অঙ্ক হতো, অবহার মানে লোকসান, খরচ বা লোকসান ডেবিট হয়, তো তখন হতো শেয়ার আবেদন হিসাব ডেটর, অবহার হিসাব ডেটর, শেয়ার মূলধন হিসাব ক্রেডিটর। এখানে অধিহার আসতো না। একই সাথে কোনো অঙ্কে অবহার, অধিহার এবং সমহার একই সাথে থাকবে না, এর যে কোনো একটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমার বেসিক এন্ট্রি, এই এন্ট্রিটা বিশেষভাবে আমাকে লক্ষ্য করতে হবে এবং এখানেই ভুলটা হয়। এখানে হবে কি, বেসিক এন্ট্রি হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যে অঙ্কই পড়ুক না কেন, সমহার, অবহার, অধিহার যাই পড়ুক না কেন, এই এন্ট্রিটাই হবে। এবং অধিহার থাকলে অধিহার ক্রেডিট হবে, অবহার থাকলে অবহার ডেবিট হবে, আর সমহার যদি থাকে তাহলে ওই এন্ট্রি হবে। এবার আমরা টাকা কিভাবে বসাবো? আমরা টাকা বসাবো, আমরা যতগুলো শেয়ার প্রকৃতপক্ষে কোম্পানি ইস্যু করেছিল, অর্থাৎ কোম্পানি যতগুলো শেয়ার বিক্রয় করতে চেয়েছিল, সেই শেয়ারগুলোর আবেদনের টাকা এইখানে শেয়ার আবেদন, এখানে ডেবিট আছে, ক্রেডিট আছে, এখানে শেয়ার আবেদন ডেবিট হচ্ছে। তাহলে এখানে কোন টাকাটা আসতেছে, যতগুলো শেয়ার কোম্পানি বিক্রয় করতে চেয়েছিল সেইগুলোর টাকা। 7,000 শেয়ার, 7 বারং 84,000। এই 84,000 টাকার মধ্যে মূলধনে যাবে মূলধনের টাকা, এই 12 টাকা, এই 12 টাকার মধ্যে মূলধনের টাকা আছে 10 টাকা, আর 2 টাকা আছে অধিহারের টাকা। আমরা ওখানে প্রথমেই অঙ্কের মধ্যে বলছি যে এটা 2 টাকা অধিহারে বিক্রয় করা হচ্ছে। কাজেই আমাদের এই 7,000 শেয়ারের 10 টাকা করে যাবে আমাদের মূলধনে, আর 7,000 শেয়ার 2 টাকা করে যাবে অধিহারে। তাহলে 7 10-এ এখানে হবে 70,000 টাকা, আর অধিহারে যাবে 7 দুগুণে 14,000 টাকা। এখানে আমরা ব্যাখ্যা লিখব, আবেদনের টাকা মূলধনে স্থানান্তরিত হলো, মূলধন হিসাবে স্থানান্তরিত হলো।
হলো ও অধিয়ারের টাকা অধিয়ার হিসাবে স্থানান্তরিত হলো। অধিয়ারের টাকা আমি এখানে জায়গা নাই, আমি উপরের থেকে মুছে দিয়ে এইখানে মুছে দিয়ে আমরা কিন্তু, অথবা এইখানে আমি লিখে দিচ্ছি উপরে ব্যাখ্যাটা, আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তরিত হলো এবং অধিয়ারের টাকা অধিয়ার হিসাবে স্থানান্তরিত হলো। ঠিক আছে, এই ব্যাখ্যাটা লিখে এখানে কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট শেষ হয়ে যাবে। তাহলে এই গেল দুইটা এন্ট্রি, এই দুইটা বেসিক এন্ট্রি সব অঙ্কেই হবে, সমহার অধিহার অবহার সব অঙ্কে হবে। সেক্ষেত্রে অধিহার হলে এখানে অধিহার আসবে, অবহার হলে অবহার ডেবিট হবে, আর সমহার হলে অধিহার অবহার বাদ দিয়ে এই বেসিক এন্ট্রিটা হবে। এটা আমরা মনে রাখলাম। তো যাই হোক, এরপরে আরেকটা এন্ট্রি হবে, যদি ওই যে আমি বলছিলাম এককালীন প্রদেয় হয় এবং সেখানে যদি আমরা একটু মুছে দিচ্ছি, এবং সেখানে যদি অতিরিক্ত আবেদন পড়ে, সেই অতিরিক্ত আবেদনের টাকাটা কোম্পানি ফেরত দেয়। আমরা দেখেছি যে এই অঙ্কের প্রথম এন্ট্রিতে আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ যখন আমরা আবেদনের টাকা পেয়েছিলাম তখন আমরা লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন আমরা আবেদনের টাকা ফেরত দিব ঠিক তার উল্টা এন্ট্রি হবে। অর্থাৎ কি হবে, আমরা লিখেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এখন আমি টাকা ফেরত দিচ্ছি, ওইটা উল্টে যাবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এইটা আমি সমহার অধিহার অবহার যেভাবেই করি না কেন সব অঙ্কে এইটাই একই হবে। এটা কখন হবে, যখন আবেদন বেশি পড়বে, যতগুলো শেয়ার কোম্পানি ইস্যু করতে চেয়েছে, যতগুলো শেয়ার কোম্পানি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে তার চেয়ে যখন আবেদন বেশি পড়বে তখন এই এন্ট্রিটা হবে। তো এখানে আমরা দেখেছি যে আমরা কোম্পানি 8,000 শেয়ার আবেদন পেয়েছিল, কোম্পানি বিক্রয় করতে চেয়েছে 7,000, ফলে 1,000 আবেদন বেশি আছে। ওই 1,000 আবেদন যত টাকা করে কোম্পানি গ্রহণ করেছে তত টাকা করেই কোম্পানি ফেরত দেবে। 12 টাকা করে গ্রহণ করেছে, ফলে 12 টাকা করে 12,000 টাকা এখানে কোম্পানি ফেরত দিয়ে দেবে। আমরা ব্যাখ্যায় লিখব অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তো এই আমাদের কিন্তু জাবেদা শেষ। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় করণীয়তে। আমরা দ্রুত এটা মুছে দিব এবং আমরা দ্বিতীয়, আশা করি জাবেদা তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এটা রিভিউ করবে, বারবার একবার দুইবার যদি দেখো, আমার মনে হয় সমস্যা থাকবে না। পাশাপাশি তোমরা একটু পাঠ্য বই দেখে নিতে পারো, পাঠ্য বই উদাহরণ দেওয়া আছে, সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কোনো একটা জিনিস রিয়ালাইজ করতে গেলে, শিখতে গেলে শেখার ব্যাপারটা খুব স্লো হয়। তোমরা দেখবা যে ক্রিকেট খেলা যখন রিপ্লে করা হয় তখন ওটা কিন্তু স্লো মোশনে দেখানো হয়। স্লো মোশনে দেখানো হয় কেন? শেখার জন্য। তো শেখার কাজটা যত ধীরে ধীরে হয় ওইটা মনেও থাকে তত বেশি। এই জন্য শেখার সময় কিন্তু তাড়াহুড়া করতে নেই। তো যাই হোক, এবার আমরা দ্বিতীয় করণীয়তে যাব। আমাদের ওইটায় কিন্তু আমরা ওখানে ক নাম্বার দিব, আমরা ওখানে তখন দিইনি, কারণ ওখানে আমাদের প্রশ্নে কিন্তু ক খ গ দেওয়া ছিল। মানে আগে যে অংশটা করছি ওখানে আমরা ক নাম্বার দিব, এখন আমরা এখানে দিব খ নাম্বার। তো বড় না হলেও চলবে, ছোট থাক। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট,
এটা মূলত আধুনিক ছকের খতিয়ান। এটা বিবরণও কোনো কোনো বইতে লেখা থাকতে পারে, লিখতে পারো, সমস্যা নাই, তবে আজকাল এইটাই লেখে হিসাব শিরোনাম, অ্যাকাউন্টস টাইটেল। এটা বাংলা করলে হিসাব শিরোনাম বা হিসাবের নাম এরকম হয়। এখানে সূত্র, এখানে আগে লেখা থাকতো জাবেদা পৃষ্ঠা, যা প্রি, কোনো কোনো বইতে এখনও রয়ে গেছে, এখন লেখা হয় রেফারেন্স অর্থাৎ সূত্র, আমরা সেইটিকেই ফলো করব। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এখানে ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, টাকা লিখতে পারি ইচ্ছা করলে এবং লেখা উচিত। যাই হোক, তাহলে এইটার নাম হচ্ছে, এখন আমাকে 2 নাম্বার কাজ আমরা করতেছি, এটা হচ্ছে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব আমরা যে জাবেদা করেছিলাম, জাবেদা থেকে যেভাবে খতিয়ানে পোস্টিং দেয়, অনেকেই তোমরা এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা জানো এটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যদিও দ্বিতীয় পত্রের এখন ফার্স্ট ইয়ারেও পড়ানো হয়, তো এটা ম্যাট্রিক লেভেলেও তোমরা করেছো। জাবেদা থেকে খতিয়ানে যেভাবে পোস্টিং দেয় সেভাবে দেবো আমরা। এটার সিস্টেমটা একটু বলে দিই। সিস্টেমটা হচ্ছে, তুমি দেখবা যে তুমি কোন হিসাবটা করতেছো, তুমি করছো ব্যাংক হিসাব, তুমি জাবেদার মধ্যে দেখবা কোন কোন এন্ট্রিতে ব্যাংক হিসাব কথাটা আছে। ব্যাংক হিসাব কথাটা যদি ডেবিট থাকে, টাকা ডেবিটের ঘরে বসবে। ব্যাংক হিসাব কথাটা যদি ক্রেডিট থাকে, টাকা ক্রেডিটের ঘরে বসবে। তা দেখো, প্রথম এন্ট্রিতে আমরা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাবে ওখানে ডেবিট আছে, তাহলে টাকা বসবে ডেবিটের ঘরে, ওখানে ছিল টাকা ৯৬,০০০, ঠিক আছে। এইখানে যদি ডেবিটে বসে, এইখানেও বসবে ডেবিটে। লিখব কি, ব্যাংক হিসাব ডেবিট, ওর বিপরীতে যেটা থাকবে সেইটা আমার এখানে লিখতে হবে। কি লিখতে হবে? শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। ব্যাংক হিসাব ডেবিট আছে, টাকা ডেবিটে বসালাম, লিখলাম তার বিপরীতে যা আছে তাই। এইখানে ডেবিট হলে ব্যালেন্সেও ডেবিট হবে। এইবার দ্বিতীয় এন্ট্রি যেটা করছি, সেইখানে কিন্তু ব্যাংক হিসাবে কোথাও নাই, ডেবিটেও নাই, ক্রেডিটেও নাই, কাজেই দ্বিতীয় এন্ট্রি থেকে কোনো কিছু এখানে আমাদের আসবে না। তৃতীয় এন্ট্রিতে আমরা আবার দেখছি যে ব্যাংক হিসাব ওখানে ক্রেডিট আছে। ব্যাংক হিসাব ক্রেডিট আছে কত টাকা? ১২,০০০ টাকা। এইখানে আমরা ১২,০০০ টাকা ক্রেডিটে লিখব। ব্যাংক হিসাব কথাটা ৩ নম্বর এন্ট্রিতে ক্রেডিট করা আছে, এখানে ক্রেডিটে লিখলাম। এইখানে আমি লিখব ব্যাংকের বিপরীতে যা আছে তাই। ব্যাংকের বিপরীতে লেখা আছে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব। তাহলে আমার ব্যালেন্স ছিল ৯৬,০০০। ৯৬,০০০ থেকে ১২,০০০ বাদ গেল, আমি বিয়োগ করি। ৬ থেকে ২ গেল, থাকলো কত? ৪। ৯ থেকে ১ গেল, থাকলো ৮। ৮৪,০০০ টাকা ব্যালেন্স থাকলো আমার। প্রথম এন্ট্রির পোস্টিং দেওয়ার পরে ডেবিট ব্যালেন্স ছিল ৯৬,০০০, আর দ্বিতীয় এন্ট্রি পোস্টিং দেওয়ার পরে এইখানে ডেবিট ব্যালেন্স ৯৬,০০০ ছিল, এখানে ক্রেডিট করা হয়েছে ১২,০০০। ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়, আর ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়। ডেবিট এবং ক্রেডিট দুইটা দুই রকম হয়ে গেলে তখন কিন্তু বিয়োগ হয়ে যায়, অর্থাৎ ৯৬,০০০ থেকে এই ১২,০০০ বিয়োগ হয়ে এখানে ৮৪,০০০ টাকা বসালাম। এখান দিয়ে তোমরা এই দাগটা বেশ 4B বা 6B পেন্সিল দিয়ে দাগ কাটবে, যাতে প্রয়োজন বোধে যেটুকু তোমার দরকার সেটুকু রেখে বাকি বাড়তি অংশটা তুমি যাতে মুছে দিতে পারো। এইটা আমরা পরামর্শ দিই। অনেক সময় পরীক্ষার হলে অতিরিক্ত দাগ কাটা হয়ে যায়, কখনো কম হয়ে যায়, এতে কিন্তু সমস্যা হয়। তো সেটা যদি পেন্সিল দিয়ে দাগটা কাটা হয়, ওটা ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যায়। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এই গেল খ নম্বরে আমরা ব্যাংক হিসাব করলাম। তাহলে ব্যাংক হিসাবটা আমরা কিভাবে করলাম? আমরা জাবেদা দেখে দেখে করলাম। জাবেদায় 2 জায়গায় ব্যাংক হিসাব আছে। একটা এন্ট্রিতে, প্রথম এন্ট্রিতে ব্যাংক হিসাব কথাটা ডেবিট আছে, আমি ডেবিটে টাকা বসাইছি।
এখানে ডেবিটে টাকা বসাইছি। দ্বিতীয় এন্ট্রিতে ব্যাংক হিসাব কথাটা নাই, আমি পোস্টিং দিলাম না। 3 নাম্বার এন্ট্রিতে আমি দেখছি যে ওখানে ব্যাংক হিসাব কথাটা ক্রেডিট আছে, আমি ক্রেডিটে ব্যাংকের সোজা যে টাকাটা ওই টাকাটা বসায় দিছি। এইবার ওইটার থেকে এইটা বিয়োগ করে বাকি টাকা এখানে বসালাম। আর এখানে লিখবো সবসময় ব্যাংকের বিপরীতে যা থাকবে তাই। ব্যাংক ডেবিট থাকলে ক্রেডিটে যেটা থাকবে সেটা লিখবো, ব্যাংক ক্রেডিট থাকলে ডেবিটে যেটা থাকবে সেটা লিখবো। এইটা আমাদের আশা করি বুঝতে পেরেছো। এইটার কাজ আমাদের শেষ। এইবার আমরা আমাদের 3 নম্বর করণীয়তে যাব। তিন নম্বর করণীয় আর্থিক অবস্থার বিবরণী, গ নাম্বার। একটুখানি প্রথমে আমরা আর্থিক অবস্থার বিবরণী উপরে লিখব অনন্যা কোম্পানি লিমিটেড। আর্থিক অবস্থার বিবরণী। দেখো, সম্পদ সমূহের মধ্যে আমাদের এই অঙ্কে মাত্র একটাই সম্পদ আছে, সেটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ওইটা মূলত চলতি সম্পদ, কিন্তু আমাদের উচিত হচ্ছে প্রথমে স্থায়ী সম্পদ লেখা উচিত। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ লিখলাম, এইখানে স্থায়ী সম্পদে কোনো টাকা নাই, ঠিক আছে। কাজে আমরা স্থায়ী সম্পদের সোজা এখানে ডট 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 দিয়ে রাখতে পারি। ইচ্ছা করলে এটা আমরা নাও লিখতে পারি। বিনিয়োগ। বিনিয়োগেও কোনো টাকা নাই, এটা আমরা ডট ডট দিয়ে রাখবো। এরপরে চলতি সম্পদ। চলতি সম্পদ ব্যাংকে জমা। ব্যাংকে জমা আমরা দেখেছি একটু আগে যে খতিয়ান করলাম, ওখানে ব্যালেন্স ছিল 84,000 টাকা। এই 84,000 টাকা আমরা এখানে লিখে দেব। এইবার এই সম্পদ পাশে আমাদের আর অন্য কোনো আইটেম নাই, আমরা এই দাগটা ইচ্ছা করলে নাও দিতে পারি। চলতি সম্পদ, এই চলতি সম্পদ আমরা এরকম দাগ দিই। আচ্ছা, তাহলে এইবার আমার যেহেতু এইখানে সম্পদ পাশে অন্য কোনো আইটেম নাই, এই সম্পদের যোগ নামাতে হবে। এইগুলা উপরে কোনো টাকা নাই, একটাই টাকা আছে, ওইটাই যোগে নামবে, 84,000। ঠিক আছে, তাহলে এই সম্পদ সমূহ এই পাশটা আমার হয়ে গেল। এরপরে এর নিচে আমাকে কন্টিনিউ করতে হবে। তোমরা জানো যে আর্থিক অবস্থার বিবরণী খাড়া ছকে করা হয়, এটা পরপর চলে যায়। তো এখানে যেহেতু তোমাদের জায়গা নেই, আমরা এটা মুছে দিয়ে এর পরের অংশটা এখানে করব। তোমরা কিন্তু খাতায় নিচে করবে।
দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব। ঠিক আছে, তাহলে আমরা এইটা গেল আমাদের দ্বিতীয় অংশ। আর্থিক অবস্থার বিবরণীর উপরে একটা অংশ, নিচে আর একটা অংশ। উপরে থাকে সম্পত্তি, নিচে থাকে দায় এবং শেয়ার মালিকদের সত্ত্ব। দায় ও মূলধন, মূলত এটা মূলধন। যাই হোক, আমরা এটা এভাবে লিখব। এইবার আমাদের কিন্তু এখানে মূলধনকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখাতে হবে। তো প্রথমে আমাদের লিখতে হয় অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমরা এই অঙ্কের মধ্যে দেখেছি যে অনুমোদিত মূলধন পরিষ্কারভাবে প্রথমেই বলা আছে, প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 খানি শেয়ার। এটা কিন্তু অঙ্কের মধ্যে লেখাই আছে প্রথম লাইনে, ওইখান থেকে আমরা দেখে দেখে লিখে দিব। এটা কোনো চিন্তার কোনো বিষয় নেই। এটা কিন্তু সবসময় মূলধন আসল দাম লিখতে হয়। যদিও 10 টাকা শেয়ার আমরা 12 টাকায় বিক্রি করেছি, ওইখানে 2 টাকা অধিয়ার আছে, ওই অধিয়ার কিন্তু কখনোই মূলধন লেখার মধ্যে, মূলধনের মধ্যে ঢুকবে না। মূলধন সবসময় আসল দামে বসে। এটা যদি অবহারে বিক্রি করা হয় তখনও কিন্তু এখানে 10 টাকা লেখা হবে। এটা যদি সমহারে বিক্রি করা হয় তখনও 10 টাকা লেখা হবে। অধিহারে বিক্রি করলেও 10 টাকা লেখা হবে। তাহলে এখানে মোট হবে 1 লক্ষ টাকা। আমি এটা এখানে লিখে দিতে পারি, কারণ এটা ক্লোজ হয়ে যাবে। এটা 2 দাগ দিয়ে ক্লোজ করবে, এটা যোগে আসবে না। এই জন্য জিনিসটা এই পাশে লিখলাম। এরপরে লিখতে হবে আমার ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন এইটা কি? এই যে অঙ্কের মধ্যে বলা আছে কোম্পানি এর এই 10,000 খানি শেয়ারের মধ্যে থেকে ওখানে লেখা আছে অঙ্কের মধ্যে যে কোম্পানি এর 7,000 খানি শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। ওইখানে ইস্যুকৃত বলা আছে কোম্পানি এর 7,000 খানি শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। তাহলে ইস্যুকৃত শেয়ার মূলধন হবে হচ্ছে আমার 10 টাকা মূল্যে 7,000 শেয়ার। আর বিলি কি? বিলি হচ্ছে কোম্পানি ইস্যুকৃত শেয়ারের মধ্য থেকে যতগুলো শেয়ার প্রকৃতপক্ষে বিক্রয় করতে সক্ষম হয় সেটাকে বিলিকৃত মূলধন বলে। এই অঙ্কে ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন একই। যদি কখনো এরকম হতো যে কোম্পানি 7,000 শেয়ার বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে, আবেদন পড়েছে 5,000, সেক্ষেত্রে কোম্পানির ইস্যুকৃত মূলধন হতো 10 টাকা মূল্যের 7,000 শেয়ার, আর বিলিকৃত মূলধন হতো 10 টাকা মূল্যের 5,000 শেয়ার। কারণ সেক্ষেত্রে কোম্পানি যদিও চেষ্টা করেছিল 7,000 শেয়ার বিক্রয় করতে, বিক্রয় করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে বিলিকৃত শেয়ার মূলধন কিন্তু কমে যেত। কিন্তু এই অঙ্কে কোম্পানি বিক্রয় করতে চেয়েছিল, ইস্যু করেছিল 7,000 শেয়ার, আবেদন পাওয়া গিয়েছিল 8,000 শেয়ারের। ফলে খুব সহজেই 7,000 শেয়ার ইস্যু করা সম্ভব হয়েছে। এই কারণে এই অঙ্কে কিন্তু ইস্যুকৃত শেয়ার মূলধন আর বিলিকৃত শেয়ার মূলধন একই হচ্ছে। তো আমরা সেটা লিখে ফেলি, ইস্যুকৃত বিলিকৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 7,000 খানি শেয়ার। এটা টাকা হবে 70,000 টাকা। এইটা ক্লোজ হবে না, এটা যোগে আসবে। এরপরে আমরা আরেকটি জিনিস আমাদের রয়ে গেছে, সে ওই যে জাবেদার মধ্যে, সেটা আমাদের বসবে সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে। সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আসবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার দেখো, ওখানে টাকা আছে 12,000 টাকা। কত আছে ওখানে? আছে তোমার শেয়ারের সংখ্যা হচ্ছে
14,000 টাকা আছে। 7,000 শেয়ার 2 টাকা করে, তাই না? আমরা বিক্রি করছি 7,000 শেয়ার, 2 টাকা অধিহার। তাহলে অধিহার ওইখানে লেখা আছে 14,000 টাকা। বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম বোর্ড থাকে, এইভাবে ঠেলে ঠেলে উপরের দিকে উঠানো যায়, প্রয়োজনে নামায় নিয়ে আসা যায় বেল্টের মতো। তাতে সুবিধা হয় কি, আগের অঙ্কটা আমি কী লিখছিলাম, ওখানে অঙ্কটা কী ছিল ওইটা বোঝানো যায় বা নিজে দেখে নেওয়া যায়। এখানে সম্পূর্ণ মেমোরিতে রেখে আমাদের কিন্তু করতে হচ্ছে। তো ফলে সেই জন্য 7 দুগুণী 14,000 টাকা। আমাদের সেই সুযোগ নাই। এইটা 14,000 টাকাটা একটু উপরে উঠে গেছে, আমরা এই অধিহারে সোজায় লিখব 14,000 টাকা। এইবার এটা যদি আমরা যোগ নামাই, আমার আগেরটা তো ক্লোজ করা, সম্পদ পাস, এটা দায় পাস, এটা যোগ নামালে এইখানে হচ্ছে 84,000 টাকা। আমি দেখতে পারলাম যে আমাদের সম্পদ পাশের যোগফলও আছে 84,000 টাকা এবং দায় ও শেয়ার মালিকদের সত্ত্ব সেখানের যোগফল হলো 84,000 টাকা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অঙ্কটা করা সঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি পরামর্শ হচ্ছে যে এই যে চ্যাপ্টারটি আমি আলোচনা করলাম, তোমাদের আগেই বলেছি এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটা স্নাতক পর্যায়ে, অনার্স পর্যায় পর্যন্ত, স্নাতক পাস এবং অনার্স উভয় কোর্সেই এই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে এবং এই অধ্যায় থেকে তোমাদের পাবলিক পরীক্ষায় সিকিউ এমসিকিউ উভয় অংশেই একাধিক প্রশ্ন থাকে। কাজেই এটাকে গুরুত্বের সাথে তোমরা নিবা এবং আমার এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে যত্ন সহকারে একাধিকবার দেখবা। প্রয়োজন বোধে একটু বইয়েও তোমাদের উদাহরণ দেওয়া আছে, ব্যাখ্যা করা আছে, একটু দেখলে আমার মনে হয় তোমরা এটা নিয়ে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। করোনা মহামারীর কারণে তোমাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। তোমরা পড়ালেখা থেকে বাইরে যেও না বাবা, পড়ালেখার মধ্যেই থাকতে হবে। সে তুমি ঘরে বসেই থাকো আর যেখানেই থাকো না কেন, পড়ালেখা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে এবং যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু আবার স্কুল কলেজ খুলবে এবং তোমাদের ক্লাস শুরু হবে। কাজেই আমি বলবো তোমরা পড়ালেখার মধ্যে থাকো, পড়ালেখা করো, ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সকলকে।